একটি সংখ্যা আছে, একটি গোপন সংখ্যা, যেটা দেখলে বাংলাদেশের পুরো অর্থনীতির ভেলকিটা উড়ে যাবে। এই সংখ্যাটা আপনার সন্তানের ভবিষ্যতের টাকা আগেই খেয়ে ফেলেছে। আপনার বেতন বাড়েনি, কিন্তু ঋণ বেড়েছে দ্বিগুণ, দাম বেড়েছে আকাশছোঁয়া। এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা পরিকল্পিত বিপর্যয়। আজ আমরা সেই গোপন সংখ্যাটি উন্মোচন করব, যা সরকার কখনোই আপনাকে জানাতে চায়নি। শুনবেন কিভাবে একটি দেশ উন্নয়নের ফাঁদে পড়ে গেল এবং কিভাবে আমরা এই সংকট থেকে বের হতে পারি। চোখ রাখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আলকেমি অফ টাইমে। কারণ সত্যি কথা হলো, সময় এখন সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা ঠিক কোন দিকে এগোচ্ছি। আসুন একটু গণিত কষি। ভয় পাবেন না, এই অঙ্ক আপনার স্কুলের পরীক্ষার অঙ্ক নয়, এটা আপনার বেঁচে থাকার অঙ্ক। $100 বিলিয়ন। হ্যাঁ, ঠিক শুনছেন, $100 বিলিয়ন। বাংলাদেশের বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ এই মাইলফলক স্পর্শ করেছে। এই সংখ্যাটা আসলে কত বড়? সহজ করে বলি, আজ এই মুহূর্তে বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে যে শিশুটি জন্ম নিল, যে এখনও পৃথিবীর বাতাস ঠিকমতো নিতেই পারেনি, তার মাথায় ইতিমধ্যে প্রায় 1,50,000 টাকার ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। ভাবুন একবার, শিশুটি জানেই না দেশ কি, সরকার কি, ঋণ কি, অথচ জন্মের আগেই সে ঋণ খেলাপি। আপনি যখন রাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তখন আপনার ঋণের মিটার ঘুরছে। প্রতিটি সেকেন্ডে এই ঋণের সুদ বাড়ছে। আর এই সুদ শোধ করবে কে? কোনো মন্ত্রী, কোনো আমলা, নাকি ওই মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর? না, শোধ করবেন আপনি। আপনার চালের দাম বাড়িয়ে, তেলের দাম বাড়িয়ে, বাচ্চার স্কুলের বেতন বাড়িয়ে, হাসপাতালের খরচ বাড়িয়ে এই টাকা আপনার শরীর থেকে নিংড়ে নেওয়া হবে। এটাকে কি আপনি উন্নয়ন বলবেন, নাকি এটা একটা সুপরিকল্পিত অর্থনৈতিক আত্মহত্যা? একমাত্র টানেল দিয়ে দিনে যান চলাচল করছে লক্ষ্যমাত্রার 14,500 কম। প্রতিদিন আয় ব্যয়ের ঘাটতি 26,61,000 টাকা। ফলে সুড়ঙ্গ পথটি তৈরিতে বিদেশি ঋণের প্রথম কিস্তি প্রায় 200 কোটি টাকা পরিশোধও অনিশ্চয়তায় পড়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বাহাদুরি দেখাতে আওয়ামী সরকার টানেল বানালেও কার্যকর করার জন্য অন্য পদক্ষেপগুলো নেয়নি। গত এক দশকে আমরা শুনেছি শুধু মেগা প্রজেক্টের গল্প। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা বন্দর, কর্ণফুলী টার্নেল। নামগুলো শুনলেই কানে মধুর মতো বাজে। কিন্তু এই মধু কি আসলেই খাঁটি, নাকি এর ভেতরে বিষ মেশানো আছে? আসুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথায় ধরা যাক। রাশিয়ার কাছ থেকে নেওয়া $12 বিলিয়ন ঋণে তৈরি হচ্ছে এই প্রজেক্ট। বাংলাদেশের ইতিহাসে একক কোনো প্রজেক্টে এত বিশাল ঋণ আর কখনো নেওয়া হয়নি। বলা হচ্ছে এতে বিদ্যুতের অভাব মিটবে। কিন্তু প্রশ্ন হলো, এই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি বা ইউরেনিয়াম আসবে কোথা থেকে? সে রাশিয়া থেকেই। মেইনটেনেন্স করবে কারা? রাশিয়ানরাই। টেকনোলজি কাদের? রাশিয়ার। অর্থাৎ নিজেদের মাটিতে জায়গা দিলাম, ঋণ নিলাম, সুদ দেব, কিন্তু চাবিটা থাকলো পুতিনের পকেটে। আর যদি কোনো কারণে আমরা কিস্তি শোধ না করতে পারি, তখন কি হবে? ভূরাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, এভাবেই একটি দেশ তার সার্বভৌমত্ব বা স্বকীয়তা হারিয়ে ফেলে। আর কর্ণফুলী টার্নেল, 10,000 কোটি টাকার বেশি খরচ করে বানানো এই টার্নেল এখন আয়ের মুখ তো দেখছেই না, উল্টো এর মেইনটেনেন্স খরচ যোগাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। যেখানে গাড়ি চলার কথা ছিল হাজার হাজার, সেখানে চলছে হাতে গোনা কয়েকশো। অর্থনীতিতে একে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট বা সাদা হাতি, যাকে পুষতে খরচ হয় রাজকীয়, কিন্তু কাজে কিছুই আসে না। এই প্রজেক্টগুলো কি আসলে দেশের প্রয়োজনে নেওয়া হয়েছিল, নাকি হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য এগুলো ছিল একটি পারফেক্ট সুযোগ? বিশ্বব্যাংক বা এডিবি যেখানে $1 রাস্তা বানায়, সেখানে বাংলাদেশে একই রাস্তা বানাতে কেন $10 খরচ হয়? এই বাড়তি $9 কোথায় যায়? উত্তরটা আপনার জানা, তাই না? উধাও হয়ে যাওয়া সেই $9 খোঁজ করতে গিয়ে বেরিয়ে এলো আরও ভয়াবহ তথ্য। 2021 সালের আগস্ট আমাদের রিজার্ভ ছিল $48 বিলিয়ন। সরকার তখন গর্ব করে বলতো
আমরা শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি। তথ্য বলছে শ্রীলঙ্কাকে 2021 সালের আগস্ট মাসে 2 দফায় 150 মিলিয়ন এবং সেপ্টেম্বরে $50 মিলিয়ন ঋণ দেয় বাংলাদেশ। এসব ঋণ 21 মার্চ পর্যন্ত 2 দফায় পুনর্তফসিল করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুন মাসে 3য় দফায় পরিশোধের মেয়াদ পূর্ণ হবে। আর আজ 2025 সালে এসে সে রিজার্ভ নামতে নামতে 20 বিলিয়নের নিচে, যাকে IMF বলছে রেড জোন। কোথায় গেল এই বিপুল পরিমাণ অর্থ? ইঁদুর খেয়ে ফেলেছে? এর উত্তর লুকিয়ে আছে কানাডার বেগমপাড়ায়, মালয়েশিয়ার সেকেন্ড হোমে আর দুবাইয়ের রিয়েল এস্টেট মার্কেটে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে হুন্ডির মাধ্যমে। কিন্তু লুণ্ঠন কি শুধু বিদেশে? দেশের ভেতরের ব্যাংকগুলোর দিকে একবার তাকান। সম্প্রতি মার্জার বা একীভূতকরণের নামে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা অনেকটা পচা আলুর সাথে ভালো আলু রাখার মতো, শেষে সব পচবে। বড় বড় কর্পোরেট গ্রুপগুলো নামে বেনামে হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে কঙ্কাল বানিয়ে দিয়েছে। আজ আপনি ব্যাংকে গিয়ে নিজের জমানো টাকা তুলতে পারছেন না, বলা হচ্ছে ক্যাশ নেই, কাল আসেন, চেক বাউন্স করছে, লিমিট বেঁধে দেওয়া হচ্ছে। কেন? কারণ ভল্ট ফাঁকা। দেশের 61টি ব্যাংকের মধ্যে 18টির অবস্থাই নাজুক। ঝুঁকিভিত্তিক সম্পদ বেড়ে যাওয়ায় মূলধন পর্যাপ্ততাও কমে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, যা সবচেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়, কয়েকটি ব্যাংকের অনিয়ম দুর্নীতির কারণে পুরো খাত ঝুঁকির মুখে পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন এটা কোনো সাধারণ তারল্য সংকট নয়, এটা হলো ব্যাংকিং খাতের অর্গান ফেইলর। যখন একটি দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ে, তখন বুঝতে হবে সেই দেশের অর্থনীতির লাইফ সাপোর্ট খুলে ফেলার সময় হয়ে গিয়েছে। অর্থনীতি লাইফ সাপোর্টে ছিল, এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ERF আয়োজিত LDC উত্তরণ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমাদের কি শ্রীলঙ্কা হওয়ার ভয় দেখানো হচ্ছে? অনেকে বলেন, আরে না, বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক নয়। আমাদের রপ্তানি আয় আছে, রেমিটেন্স আছে। শ্রীলঙ্কার অর্থমন্ত্রীও ঠিক এই কথাটাই বলতেন। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে চলছে সরকার বিরোধী আন্দোলন। এপ্রিলে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। তাদেরও পর্যটন ছিল, চা রপ্তানি ছিল, কিন্তু পতন যখন শুরু হয় তখন তাসের ঘরের মতোই হুড়মুড় করে ভেঙে পড়ে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনের ঋণে তৈরি হয়েছিল। শোধ না করতে পেরে সেটা 99 বছরের জন্য চীনের হাতে তুলে দিতে হয়েছে। এখন বাংলাদেশের দিকে তাকান। পায়রা বন্দরের চাবি কার হাতে? মাতারবাড়ি কাদের নিয়ন্ত্রণে? চীনের ঋণের ফাঁদ কূটনীতি বা ডেবিট ট্র্যাপ ডিপ্লোমেসি খুব ধীর গতির বিষ। এটা সাথে সাথে মারে না, একটু একটু করে পঙ্গু করে দেয়। চীন যখন ঋণ দেয় তখন তারা শর্ত জুড়ে দেয়। ঠিকাদার তাদের হতে হবে, কাঁচামাল তাদের থেকে কিনতে হবে, অর্থাৎ ঋণের টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে তাদের দেশেই চলে যায়। আর আমাদের ঘাড়ে থাকে শুধু সুদের বোঝা। আমরা কি ধীরে ধীরে আমাদের সার্বভৌমত্ব বন্ধক দিচ্ছি না? সবচেয়ে ভয়ের খবরটা এখনো দিইনি। অর্থনীতিবিদরা বলছেন আসল ঝড়টা আসবে 2026 সালে। কেন? কারণ 2026 সাল থেকে আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট গ্রেস পিরিয়ড বা রেয়াতকাল শেষ হবে। অর্থাৎ এতদিন আমরা শুধু সুদ দিচ্ছিলাম বা কিছুই দিচ্ছিলাম না, কিন্তু 2026 সাল থেকে আমাদের আসল টাকা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট শোধ করা শুরু করতে হবে। এখন বছরে আমাদের ঋণ শোধ করতে হবে $2 থেকে $3 বিলিয়ন। 2026 সালের পর সেটা বেড়ে দাঁড়াবে $5 থেকে $6 বিলিয়ন বেশি। আমাদের রিজার্ভ এখন তলানিতে। রেমিটেন্স আর রপ্তানি আয়ে যদি বড় কোনো উল্লস্ফন না হয়, তবে এই বিপুল পরিমাণ ডলার আমরা কোথা থেকে দেব? নতুন করে ঋণ নেব? পুরনো ঋণ শোধ করতে নতুন ঋণ, এটাকে অর্থনীতির ভাষায় বলে ডেবিট ট্র্যাপ বা ঋণের চক্রব্যূহ। একবার এই চক্রে ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব। পাকিস্তান এই চক্রে আটকে গিয়েছে। শ্রীলঙ্কা ডুবছে। বাংলাদেশ কি সেই একই পথের পথিক নয়? এতক্ষণ যা শুনলেন তা হয়তো আপনাকে আতঙ্কিত করেছে, কিন্তু বিশ্বাস করুন, ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আপনাকে জাগানো। কারণ যখন দেশের অর্থনীতি ধসে পড়ে, তখন মন্ত্রী মিনিস্টারদের কিছুই হয় না।
তাদের টাকা বিদেশে নিরাপদ থাকে। বিপদটা হয় আপনার আর আমার। মুদ্রাস্ফীতি যখন বাড়ে তখন আপনার বাচ্চার দুধের প্যাকেট কেনা কঠিন হয়ে পড়ে। যখন ডলার থাকে না তখন জীবন রক্ষাকারী ওষুধ আমদানি বন্ধ হয়ে যায়। যখন ব্যাংক দেউলিয়া হয় তখন আপনার সারা জীবনের সঞ্চয় এক নিমেষে কাগজ হয়ে যায়। উন্নয়ন আমাদের দরকার, কিন্তু ঋণের টাকায় কেনা বিলাসিতা আমাদের দরকার নেই। আমরা চাই টেকসই উন্নয়ন, আমরা চাই স্বচ্ছতা, আমরা জানতে চাই আমার করের টাকা কোথায় যাচ্ছে। 10 টাকার প্রজেক্ট কেন 100 টাকায় হচ্ছে? সময় খুব কম, বালুঘড়ির বালি ফুরিয়ে এসেছে। নীতি নির্ধারকরা হয়তো তাদের এসি রুমে বসে গ্রাফ চার্ট দেখছেন আর বলছেন সব ঠিক আছে, কিন্তু বাজারের ব্যাগ হাতে সাধারণ মানুষ জানে কিছুই ঠিক নেই। উন্নয়নের এই রঙিন চশমাটা খুলে ফেলার সময় এসেছে। বাস্তবতাটা বড়ই কঠিন, বড়ই নির্মম। আজ যদি আমরা প্রশ্ন না করি, আজ যদি আমরা হিসাব না চাই, তবে আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। তারা আমাদের দিকে আঙুল তুলে বলবে, তোমরা জেনেও চুপ ছিলে কেন? কেন আমাদের এই ঋণের দাসে পরিণত করলে? এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই চোখ ধাঁধানো উন্নয়নের মায়ায় বুঁদ হয়ে থাকবেন, নাকি আওয়াজ তুলবেন? আমাদের ভবিষ্যৎ বিক্রির অধিকার কাউকে দেওয়া হয়নি। ঋণের বোঝা নাকি পরাধীনতার শিকল? এবং এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।